আমার উচ্চশিক্ষিত ব্যাংকার স্বামী যখন তার সহকর্মীর প্রেমে পড়ল, যতটা না দুঃখ পেলাম তার চেয়ে অনেক বেশি অবাক হলাম। মাঝারি উচ্চতার শ্যামলা বর্ণের মানুষ, বয়সের সাথে পাল্লা দিয়ে ভুঁড়িটা বেড়ে চলেছে, চোখের নিচে ক্লান্তির ছাপ। দুই ছেলের বাপ, এই মানুষটার প্রেমে পড়বে কে? পাশের বাসার ভাবি ব্যাপারটা আমাকে চমৎকার বুঝিয়ে দিল। দুজনের পার্কে বসে বাদাম খাওয়া, হাতে হাত ধরে রিকশায় ঘুরে বেড়ানোর মতো প্রেমের বয়স সে কাটিয়ে এসেছে ১.৫ যুগ আগে। এ বয়সে আর প্রেম হয় না, হয় পরকীয়া। কাউকে ভালো লাগলো, তারও আপত্তি নেই, অতঃপর তাকে নিয়ে বিছানায় চলে যাও। এটুকু শুনে কানে হাত চাপা দিলাম। একজন মেয়ে বিয়ের পর হাতের মেহেন্দির রং না শুকোতেই বিশ্বাস করতে শুরু করে তার স্বামীর ভিতর বাহির তার মতো করে আর কেউ জানে না। আমিও তাই বিশ্বাস করতাম। রাস্তাঘাটে বিভিন্ন পার্টিতে কত মেয়ে ঘুরে বেড়ায়, কখনো দেখিনি সে একবারের বেশি দুবার কোনো মেয়ের দিকে তাকাচ্ছে। কাজ করার সময় আনুর মার শরীরের কাপড় ঠিক থাকে না। আমার সাহেব মগ্ন হয়ে পেপার পড়েন, কে কী করছে তা দেখার প্রয়োজন বোধ করে না। অন্যের কথা বাদ দিলাম, ১৩ বছর ধরে এক ছাদের নিচে বাস করছি। বিয়ের আগে পাড়ার ছেলেদের কাছ থেকে রূপের স্তবক স্বরূপ অহরহ চিঠি পেতাম। আমার স্বামী কোনো দিনও বলেনি, বাহ নীরা, তোমাকে তো সুন্দর লাগছে। সে মানুষটা হুট করে রূপ দেখে কারোর প্রেমে পড়ে গেল, ব্যাপারটা মানতে কষ্ট হয়। ঘটনাটা জানতে পারি মাসখানেক আগে। তার অফিসের এক কলিগের সাথে রাস্তায় দেখা। ভদ্রলোক কিছুতেই কফি না খাইয়ে ছাড়বেন না। কফিতে ছোট্ট চুমুক দিয়ে ভদ্রলোক বললেন, ভাবি, স্যারের দিকে একটু নজর রাখবেন। কেন বলুন তো? কথাটা আপনাকে ঠিক কিভাবে বলবো বুঝতে পারছি না। সংকোচ করবেন না প্লিজ। অফিসে নতুন একটা মেয়ে ক্যাশিয়ার হিসেবে জয়েন করেছে। লম্বা ঢ্যাঙা চেহারা মেয়েটা স্যারের সাথে বেশ মাখামাখি শুরু করেছে। অফিসের গাড়িতে করে প্রায় দুজনে হাওয়া খেতে যায়। নাম কি মেয়েটার? সুমি। সুমি? হ্যাঁ, প্রায় দেখি সুমি নামের একটা মেয়ে বারবার ওকে কল করছে। সেদিন ভাত বেড়ে দিলাম, ২ গ্লাস মুখে না তুলতেই সুমির ফোন। সে খাওয়া ছেড়ে উঠে গেল। ১৫ মিনিট বারান্দায় গিয়ে বকবক করার পর সে ফিরল। জিজ্ঞেস করলাম, কে ফোন করেছিল? খাওয়া ছেড়ে উঠে যেতে হলো। আর বলো না, অফিসে একটা নতুন মেয়ে এসেছে, নাম সুমি। কাজের কাজ কিচ্ছু পারে না, খালি ফোন করে বিরক্ত করে। আর ১ চামচ ডাল দাও। ভাবি, কিছু ভাবছেন? না, তেমন কিছু নয়। মেয়েটা কতদিন আগে জয়েন করেছে? তা প্রায় ৬ মাস। আমি যে আপনাকে জানালাম, আপনি প্লিজ স্যারের কাছে শেয়ার করবেন না। নিতান্তই শুভাকাঙ্ক্ষী হিসেবে কথাগুলো জানালাম। মাথা খারাপ? ওকে কিছু জানাবো না, আপনি নিশ্চিন্ত থাকুন। ওর সাথে এমন ঠুনকো ব্যাপারে কথা বলতে কেমন লজ্জা করছিল। যার প্রতিটা লোমকূপের অস্তিত্ব আমার জানা, তাকে ঘিরে বিশ্বাসে এত সহজে চিড় ধরেনি। না, তার শার্টের ভাঁজে কোনো লম্বা চুল খুঁজতে যায়নি, ফোন কল চেক করিনি। শুধু সেদিন রাতে বুকে নাক ঘুষতে ঘুষতে বলেছিলাম, ভালোবাসো? সে হেসে ফেলেছিল। আলতো করে মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে উত্তর দিয়েছিল, নীরা, কি বাচ্চামি করছো? আহ, উত্তর দাও। তোমার কি মনে হয় ভালোবাসি না? মাথা উঠিয়ে তার চোখে চোখ রেখেছিলাম। চোখের স্বচ্ছ মণিতে প্রশান্তির ছোঁয়া। বিশ্বাসে ফাটল ধরেনি। তার ঠিক কিছুদিন পর মাঝরাতে ঘুম ভাঙল ওর ফোনের শব্দে। সবসময় ওর ফোন ভাইব্রেশন দেওয়া থাকে, আজ হয়তো ভুলে রিংটোন দিয়েছে। ঘুম ভেঙে গেল। সে চুপি চুপি পায়ে উঠে ব্যালকনিতে গেল। একটু পর জোরালো হাসির আওয়াজ, হাত পায়ে নিস্তেজ অনুভূতি।
কতদিন পর তাকে এইভাবে হাসতে শুনলাম। এক যুগ পর। রাত জাগার পালা শুরু। সেই অপেক্ষায় থাকে কারোর ফোন কলের। আমি অপেক্ষায় থাকি তার হাসি শোনার। কথা বলা শেষ হলে সে চুপচাপ বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। আমার ঘুম হয় না। রাত জাগা দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হলো। তার দৈনিক রুটিনে হেরফের হয় না। রোজ ঠিক সময়ে ঘুম থেকে ফ্রেশ হয়ে নাস্তা করছে, আমার সাথে টুকিটাকি প্রয়োজনীয় কথা, বাচ্চাদের স্কুল ছেড়ে অফিসে চলে যাওয়া, বাড়ি ফিরে বাসি পত্রিকায় নাক ডুবোনো, সাথে 1 কাপ আগুন গরম চা। এ তো তার রোজকার রুটিন। সপ্তাহে 2-1 দিন বাড়ি ফিরতে রাত 10টার উপর বাজে। সেদিন ফোন করে জানিয়ে দেয়, খেয়ে ফিরবো, তুমি খেয়ে নিও। তুমি কোথায়? বন্ধুদের সাথে হ্যাংআউটে যাচ্ছি। বা কোনোদিন বলে, অমুকের বাসায় তাস খেলছি। সেই সময়টা বন্ধু বা বান্ধবীর সাথে সময় কাটাই তা বুঝতে আমার কষ্ট হয় না। তারপরে চুপ থাকি। কি বলবো তাকে? বলবো না করেও একদিন বড় আপাকে জানালাম। বড় আপা মুখে কুলুপ এঁটে রাখার মানুষ নয়। সে ঠিক জনে জনে প্রচার করে দিল। সেদিন বিকেলে মায়ের ফোন। তুই আজই বাড়ি চলে আয়, হারামজাদাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। ছি মা, এসব কি বলছো? তোদের কাবিননামা জানি কত টাকার ছিল। কাবিননামার কথা আসছে কেন? তুই এই দুশ্চরিত্র বেটার ভাত খাবি? ডিভোর্সটা হোক, কড়াইগন্ডায় সব উসুল করে নেব। তোর ছোট মামা বলেছে নারী নির্যাতনের কেস করবে। আমার মেয়ের জীবন নষ্ট করা অপদার্থ জানি কোথাকার। আমার মাথা কেমন ঝিমঝিম করতে লাগলো। ডিভোর্স? তার 2 সন্তান আমার গর্ভে ধারণ করেছি। পৃথিবীর কোন আইনে আমি তা অস্বীকার করব? অনেকদিন পর আয়নায় নিজেকে খুঁটিয়ে দেখছি। তলপেটে কাছটায় মেদ জমেছে, দুগালে মেচেদার দাগ। চুল ঝরে স্মৃতির প্রস্থ বেড়েই চলেছে। সংসার, সন্তান সামলে নিজের দিকে নজর দেওয়ার সময় কই? সত্যি তো, ডিভোর্সের কথা শোনার পর থেকে আমি শুধু সন্তানদের ভবিষ্যতের কথাই ভাবছি। ওর কথা ভাবিনি একবারও। দুজনের দূরত্ব বেড়েছে। দায় শুধু ওর একার কেন হবে? আমারও নিশ্চয়। আয়নায় নিজেকে দেখে আর সামলাতে পারলাম না। 2 হাতে মুখ ঢেকে মেঝেতে বসে পড়লাম। পরাজিত সৈনিক আমি। এত বছর একই ছাদের নিচে বাস করে আমি তাকে জয় করতে পারলাম না। ছোটটা আমায় মেঝেতে বসে কাঁদতে দেখে অবাক হলো। গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, মা তুমি কাঁদছো কেন? ছোট্ট শরীরটা বুকে চেপে ধরে শান্ত হলাম। আমাকে শক্ত হতে হবে। সোমবারের রাত। মশারি ঠিকঠাক করে তার দিকে তাকালাম। আমার দিকে পেছন ফিরে ঘুমানোর অভিনয় করে বিছানায় মিশে আছে। একবার ভাবলাম তার কান ছুঁয়ে ডেকে বলি, শুনছি সুমি নামের মেয়েটা দেখতে কেমন? তোমার কাছে ছবি আছে নিশ্চয়, একবার দেখতে দেবে? লাইট অফ করে বিছানায় গা রাখলাম। ঘড়ির কাঁটায় যখন 1টা ছুঁই মেয়েটার ফোন। সে কিছুক্ষণ আমার দিকে পর্যবেক্ষণ করে বিছানা থেকে নামলো। অতি কষ্টে। এই মুহূর্তেও তার হাবভাব দেখে আমার হাসি পেল। ছোট্ট বাচ্চারা যেন স্কুল পালিয়ে মজা পায়, ভাবে এই বুঝি কোনো মহৎকর্ম করে ফেললাম। তার ভাবভঙ্গিও ঠিক সেই রকম। নিষিদ্ধ জিনিসের কৌতূহল মানুষের জন্মগত স্বভাব। এই যে সে মেয়েটার সাথে ঘুরছে ফিরছে, লুকিয়ে ফোনে কথা বলছে, স্রেফ পুরোটাই কি প্রেম, নাকি নিরানন্দ জীবনে খানিকটা বৈচিত্র্য খুঁজে পাওয়া? উত্তরটা জানতে হবে। বাচ্চাদের স্কুল বন্ধ। ওদের আর ঘুম ভাঙালাম না। ব্যাগ গুছিয়ে গোসল সেরে নিলাম। ঘর ছেড়ে বেরোবো, সে পত্রিকা থেকে মুখ তুলে চাইল, কোথায় যাচ্ছ? তা জেনে তোমার কি লাভ? এসব কি ধরনের কথা? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আজ থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে ফোনে কথা বলতে হবে না। বিছানায় শুয়ে আরামে কথা বলো। আমি থাকলে তোমার সমস্যা হয়। আসছি আমি, ভালো থেকো।
ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে এলাম। সিএনজিতে ওঠার আগে শেষবারের মতো তাকালাম। সে ব্যালকনিতে দাঁড়িয়ে হতভম্বের মতো আমার চলে যাওয়া দেখছে। চাইলে মায়ের বাসায় উঠা যেত, তা না করে ভাইয়ের বাসায় উঠলাম। ভাবি জব করে, সারাদিন ব্যস্ত থাকে, বাড়তি কৌতূহল কম। আমি কোনো খবর না দিয়ে হুট করে কেন এলাম কিছুই জিজ্ঞেস করলো না। মা আপার কাছে থেকে শুনে কিছুটা ঘটনা আন্দাজ করতে পেরেছিল। দুদিন পর খানিকটা ইতস্তত করে ভাইয়া জিজ্ঞেস করলো, আবিদ ভাই কল করেছিল? ফোন বন্ধ করে রেখেছি। ও, দেখো তোমার যা ভালো মনে হয়। আমি নিশ্চুপ। রাতে ঘুম আসছে না, ঘুম ভাঙে অনেক বেলা করে। দিনগুলো চুপচাপ কেটে যায়। আমি শুয়ে বসে নিজের সংসারের কথা ভাবি। অনুর মা আছে, ও নিজেও টুকটাক রান্না জানে। বড়টা নিজের হোমওয়ার্ক নিজেই করে, এমনিতে খুব শান্ত। খালি গোসল করতে চায় না। ছোটটা কিছুতেই দুধ খেতে চায় না। দুধ না খাওয়া, গোসল না করার মতো ছোটোখাটো ব্যাপারগুলো বাবাদের চোখে পড়ে না। ও ঠিক গুছিয়ে নেবে। 5 দিন চলে গেল। আমিই বোকা, ভেবেছিলাম আমায় ছাড়া একটা দিনও চলবে না। মাঝরাত, কিছুক্ষণ আগে একরাশ বৃষ্টি হয়ে গেল। আবহাওয়া শীতল, শীত শীত লাগছে, চাদর নেই। গায়ের ওড়নাটা ভালোভাবে জড়িয়ে নিলাম। দরজায় কড়ার আঘাত। কাক ভেজা হয়ে সে দাঁড়িয়ে আছে। নীরা, বাড়ি চলো। তুমি এত রাতে? বাচ্চাদের কিছু হয়েছে? ওহ, তুমি বাড়ি চলো। ওদের একা বাসায় রেখে এসেছো? ওরা মায়ের বাসায়। তুমি যেদিন চলে আসো সেই দিন বিকেলেই মা এসে নিয়ে গেছেন। বেশ তো, একা বাসায় তোমার আরও সুবিধা হওয়ার কথা। চাইলে সুমিকে নিয়ে আসতে পারো। ও আমার মুখ চেপে ধরল। প্লিজ নীরা, চুপ করো। প্রথমবারের মতো আমাকে ক্ষমা করা যায় না? এই শেষবার হলে করা যায়। তোয়ালে এগিয়ে দিলাম। ভালো মতো মাথা মুছে নাও। আমি ব্যাগ গুছিয়ে আসি। পা বাড়াতে সে আমার হাত চেপে ধরল। নীরা, ভাত খাওয়াবে? প্রচণ্ড ক্ষুধা লেগেছে। সমাপ্ত।